দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো পলিটি ক্লাস। পলিটি ক্লাস আগে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করি। তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোন পার্টে আছে, কত নম্বর আর্টিকেল আছে, কি কি ভাগ আছে, আর কি কি ফিচার্স আছে সেগুলো আমরা পড়েছি। আজকে আমরা শুরু করব হচ্ছে একটা একটা করে ফান্ডামেন্টাল রাইটস পড়া। আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, এই ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস খুব ডিটেলডে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস কিন্তু তোমরা মন দিয়ে বারবার শুনবে। একবারে যদি বুঝতে না পারো ভিডিওটা দুবার তিনবার করে দেখবে, তাহলেই তোমরা বুঝে যাবে। আশা করি একবারেই বুঝে যাবে। তো আমরা তাহলে শুরু করি আজকের ফান্ডামেন্টাল রাইটস একটা একটা করে পড়া। ফার্স্ট আমরা যে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেল থেকে? আর্টিকেল 12 থেকে 35। একটা একটা নিয়ে আমরা আলোচনা করি। আর্টিকেল 12। দেখো আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে কি কি অধিকার দেয়, তার যে ভাগগুলো আছে সেই ভাগ আমরা প্রথম রাইটটা কি পড়েছিলাম, যে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার বা সাম্যতার অধিকার। এই সাম্যের অধিকার শুরু হয়েছিল কত নম্বর আর্টিকেল থেকে? 14 থেকে 18 ছিল, আর্টিকেল 14 থেকে 18। তাহলে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস শুরু 12 থেকে, কিন্তু আমরা রাইটস যখন আমরা একদিন ভাগ করলাম তখন দেখলাম শুরু হলো 14 থেকে। আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস শুরু 12 থেকে, কিন্তু আগের দিন আমরা যে ভাগগুলো দেখলাম সেগুলো দেখলাম 14 থেকে। তাহলে যে 12 আর 13 এই দুটো আর্টিকেল গেল কোথায়? এই দুটো আর্টিকেল গেল কোথায় সেটাই আমরা এবার আলোচনা করব। দেখো ফান্ডামেন্টাল রাইটস আমরা পড়ছি, মৌলিক অধিকার আমরা পড়ছি আর্টিকেল 12 থেকে 35। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই আর্টিকেল 12 থেকে 35 সব আর্টিকেল কিন্তু আমাদেরকে রাইটস দেয় না। এমন নয় যে 12 থেকে 35-এ যতগুলো আর্টিকেল আছে প্রত্যেকটা আর্টিকেলই আমাদেরকে কোনো না কোনো রাইটস দেবে, এমন কোনো মানে নেই। কিছু আর্টিকেল কিছু ডেফিনিশন ব্যক্ত করে বা কিছু সংজ্ঞা দেয়, কিছু আর্টিকেল আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমরা কখন পাবো না সেটা ব্যক্ত করে, বা কোনো প্রবলেম হলে কি হবে সেটা ব্যক্ত করে, বিভিন্ন জিনিস। তো প্রত্যেকটা আর্টিকেলে যে আমাদেরকে কিছু অধিকার দেবে এমন কোনো মানে নেই। আগের দিন যে কটা ভাগ পড়ানো হয়েছে, রাইট টু ইকুয়ালিটি প্রথম আর্টিকেল ছিল, ইকুয়ালিটি আর্টিকেল কত ছিল? 14 থেকে 18। আরও যেসব রাইটসগুলো রয়েছে ওই আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছিলাম। তো সেই সব আর্টিকেলগুলোই শুধুমাত্র কী দেয়? আমাদেরকে রাইটস দেয়। বাকি যে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেল কিন্তু আমাদের কোনো রাইটস দেয় না, কোনো অধিকার দেয় না, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধেই বর্ণনা করে, কিন্তু রাইটস আমাদেরকে দেয় না। তাহলে আর্টিকেল 12 আর 13 এই দুটো আমরা প্রথমেই কিন্তু কোনো রাইটসের মধ্যে বা অধিকারের মধ্যে রাখিনি, কারণ এই দুটো আর্টিকেল আমাদেরকে রাইটস দেয় না, কোনো অন্য কিছু বক্তব্য রাখে। কি বক্তব্য রাখে এবার আমরা সেটা দেখি। দেখো আর্টিকেল 12-তে রয়েছে যেটা, আর্টিকেল 12 কি বলছে? আর্টিকেল 12 হচ্ছে ডেফিনিশন অফ স্টেট। দেখো আর্টিকেল পড়ার সময় বা ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় যখনই এই স্টেট কথাটা আসবে, ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় যখনই এই স্টেট কথাটা আসবে, স্টেট মানে আমরা কি জানি? স্টেট মানে আমরা জানি রাজ্য, কিন্তু আমরা যখন কনস্টিটিউশন পড়ব এই স্টেট শব্দের অর্থ কিন্তু এক এক জায়গায় এক এক রকম। কোনো কোনো জায়গায় স্টেট মানে রাজ্য, কোনো কোনো জায়গায় স্টেট মানে গভর্নমেন্ট, কোনো কোনো জায়গায় স্টেট মানে কেন্দ্র বা আমাদের রাষ্ট্র। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি বললাম, যে স্টেট মানে আমরা জানি রাজ্য, কিন্তু কনস্টিটিউশন পড়ার সময় স্টেট মানে যে সবসময় রাজ্যই হবে এমন কোনো কিন্তু মানে নেই। স্টেটের এক এক সময় এক এক রকম মিনিং হয়। কীরকম মিনিং হয়? কখনো রাজ্য হয়, কখনো পুরো রাষ্ট্র হয়, বা কখনো হয় গভর্নমেন্ট। বোঝা গেল? ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় স্টেট কথাটা যখনই আসবে, কি বললাম, ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় স্টেট কথাটা যখনই আসবে তখনই স্টেট মানে বুঝতে হবে গভর্নমেন্ট বা আমাদের সরকার। সেটা স্টেট গভর্নমেন্টও হতে পারে, রাজ্য গভর্নমেন্টও হতে পারে, আরও বিভিন্ন গভর্নমেন্টও, সেটা আমরা ডিটেলস আলোচনা করব। তো কি বললাম, ইম্পর্টেন্ট পয়েন্ট, আর্টিকেল 12-তে কী আছে? ডেফিনেশন
ডেফিনেশন অফ স্টেট, স্টেটের সংজ্ঞা, মানে স্টেট মানেটা কি, মানে এই ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় যে আমরা স্টেট কথাটা ব্যবহার করব, সেই স্টেটের অর্থ কি, স্টেট বলতে আমরা কি বোঝাবো, সেটাই ডেফিনেশন দেওয়া রয়েছে কততে, আর্টিকেল 12-তে। আগেও বলেছি আবারও বলছি, আর্টিকেল 12 এবং 13 আমাদের কোনো রাইটস বা অধিকার দেয় না। সেই জন্য ওই যে আগের দিন রাইটস আমরা পড়লাম, আগের ভিডিওতে যেটা আমরা আলোচনা করেছি যে কোন আর্টিকেল কত থেকে কত আর্টিকেল কী কী আমাদের রাইটস দেয়, তোমরা যারা ভিডিওটা দেখোনি আগের ভিডিওতে দেখে নিও অবশ্যই। তো ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় স্টেট কথাটা যখনই আসবে, সেই স্টেট কথার অর্থ হলো কি হবে, গভর্নমেন্ট বা সরকার, সেখানে রাজ্যও নয় কেন্দ্রও নয়, সমস্ত কিছুই তার মধ্যে আসবে, আলাদা করে কিছু বোঝাবে না। তো আর্টিকেল 12-তে কী আছে, ডেফিনিশন অফ স্টেট, মানে কি রাজ্যের সংজ্ঞা, মানে রাজ্য কত প্রকারের হবে, কি কি হবে, সেটা এবার আমরা দেখব। দেখো এই আর্টিকেল 12-তে 4 রকমের স্টেট বা গভর্নমেন্টের কথা বলা হয়েছে। কত রকমের, 4 রকমের স্টেট বা গভর্নমেন্টের কথা বলা হয়েছে। কি কি, একটা হচ্ছে ইউনিয়ন বা সেন্ট্রাল, একটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আর 3 নম্বর হচ্ছে লোকাল বডিজ। সবগুলো বলে দিচ্ছি এগুলো কোনটা কী কী। 4 নম্বর হচ্ছে আদার বডিজ। এবার আমরা একটা একটা করে আলোচনা করি। ইউনিয়ন গভর্নমেন্টে বলতে কি বোঝায় এখানে, স্টেট আমরা কি পড়ছি, ডেফিনিশন স্টেট মানে কি, ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12-তে কী বলে, যে স্টেট বা গভর্নমেন্টের ডেফিনেশন দেয়, যে গভর্নমেন্ট কারা কারা হবে বা কত প্রকারের গভর্নমেন্ট হবে। এই কত প্রকারের গভর্নমেন্ট হয়, 4 রকমের গভর্নমেন্ট হয়। কী কী, একটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট বা যেটাকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলি, একটা হলো স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার, এটা হলো কেন্দ্র সরকার, এটা রাজ্য সরকার, আর এটাকে বলে লোকাল বডিজ। লোকাল বডিজের মধ্যে দুটো জিনিস আছে, কি কি, একটা হলো পঞ্চায়েত আর একটা হলো মিউনিসিপ্যালিটিস। এই দুটো পড়ে কিসের মধ্যে, স্থানীয় সরকারের মধ্যে, যেটাকে আমরা বাংলায় স্থানীয় সরকার বলতে পারো। কি কি আসে, পঞ্চায়েত আর হলো মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত আর হলো মিউনিসিপ্যালিটি, এই দুটো কিসের মধ্যে আসে, লোকাল বডিজ বা লোকাল গভর্নমেন্টের মধ্যে আসে। আর আদার বডিজ কোনগুলো, আদার বডিজে সেইগুলোই আসে যেগুলোতে কি হয়, সরকারের এবং বেসরকারি, সরকারি এবং বেসরকারি দুটো সংস্থাই ইনভলভ থাকে। কীরকম, তার মধ্যে পিএসইউ বলে একটা টার্ম, তোমরা পিডিএফ থেকে লিখে নেবে, পিএসইউ যেটার ফুল ফর্ম হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। সেটাকে কি বলা হয়, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। মানে কি, যেসব সংস্থায় সরকারের অধিকার রয়েছে, বা পুরোটা নয় অর্ধেকটা, মানে কিছুটা, অর্ধেকটা নয় পুরোটা, অর্ধেকটাই এমন কোনো মানে নেই, কিছুটা পাবলিক কিছুটা প্রাইভেট, কিছুটা পাবলিক কিছুটা প্রাইভেট। প্রাইভেট মানে কি নিজস্ব, আর পাবলিক মানে কি সরকারি। যেসব সংস্থায় সরকারের শেয়ার বা সরকারের অধিকার 50%-এর অধিক হয়, 50% বা তার অধিক, সেই সব সংস্থাগুলোকে কি বলা হয়, পিএসইউ বলা হয়। মিনিমাম কত পার্সেন্ট শেয়ার থাকা লাগবে সরকারের, 50%, 50%-এর বেশি, 50% বা তার বেশি, সেটা 90% হতে পারে, কিন্তু 50%-এর বেশি হওয়া লাগবে, তাহলেই সেগুলোকে কি বলবো, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, বা যেটাকে আমরা বাংলায় আধা সরকারি বলি, বোঝা গেল, আধা সরকারি যেগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় ইংলিশে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যেখানে সরকারের অধিকার 50% বা শেয়ার 50% বা তার বেশি থাকে, মিনিমাম 50% থাকে। সেইগুলো আসে কিসের মধ্যে, এই আদার বডিসের মধ্যে। আরেকবার আলোচনা করে দিই, ইউনিয়ন গভর্নমেন্ট মানে কি, কেন্দ্রীয় সরকার, স্টেট গভর্নমেন্ট মানে কি, রাজ্য সরকার, লোকাল বডিজ মানে কি, লোকাল বডিজ হলো স্থানীয় সরকার, তার মধ্যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এই দুটো আসে। আর আদার বডিজ কোনগুলো, আদার বডিজ হলো সেইগুলো যেগুলোতে সরকারের শেয়ার থাকে, সরকার প্লাস প্রাইভেট, পাবলিক প্লাস প্রাইভেট মানে একসঙ্গে কাজ করে, যেখানে সরকারে, সেগুলোকে বলা হয় পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, যেখানে সরকারের শেয়ার 50%-এর বেশি থাকে, 50% বা তার বেশি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আর্টিকেল 12 আমাদেরকে কি বলে, আর্টিকেল 12 আমাদেরকে কোনো অধিকার দেয় না, আর্টিকেল 12 ডেফিনিশন দেয় বা সংজ্ঞা দেয় বা বর্ণনা দেয়। কিসের বর্ণনা, স্টেট শব্দের,
ডেফিনিশন অফ স্টেট পরীক্ষায় কিন্তু ডিরেক্ট আসে যে ডেফিনিশন অফ স্টেট বা স্টেট শব্দের বর্ণনা কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে, আর্টিকেল 12। যখনই আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ব স্টেট শব্দ যেখানে আসবে সেই স্টেট কথার অর্থ হলো গভর্নমেন্ট বা সরকার। এটা গেল আমাদের আর্টিকেল 12। এবার হলো আর্টিকেল 13। আর্টিকেল 13 কী বলছে? আমি আগেই বলেছি আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 আমাদেরকে কোনো অধিকার বা রাইটস দেয় না। এইগুলো কি করে? বিভিন্ন বিষয় ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধেই বিভিন্ন বিষয় বর্ণনা করে। আর্টিকেল 12 আমরা গভর্নমেন্ট দেখলাম, ডেফিনেশন অফ গভর্নমেন্ট মানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে আর্টিকেল 12টা আরেকটা আলোচনা করে দিই। অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এই যে গভর্নমেন্টগুলো আমরা দেখলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, আদার বডিজ, এরা কখনোই কোনো অবস্থাতেই তোমার কাছ থেকে ফান্ডামেন্টাল রাইটস যতগুলো তোমার আছে সেগুলো কখনোই তোমার কাছ থেকে নিতে পারবে না এক্সেপ্ট এমার্জেন্সি। বোঝা গেল? কি বললাম আরেকবার বলে দিই। আর্টিকেল 12 আমরা ডেফিনেশন অফ স্টেট দেখলাম, মানে স্টেট গভর্নমেন্ট, স্টেট মানে গভর্নমেন্ট, স্টেট মানে কি সেখানে গভর্নমেন্ট। যখনই ফান্ডামেন্টাল রাইটস পড়বো স্টেট মানে সেখানে গভর্নমেন্ট। আর যত রকম আমরা গভর্নমেন্ট দেখলাম এই গভর্নমেন্টরা কোনো অবস্থাতেই তোমার কাছ থেকে ফান্ডামেন্টাল রাইটসগুলো কেড়ে নিতে পারে না, সেটাই ডিফাইন করে কে আর্টিকেল 12। আর্টিকেল 13, আর্টিকেল 13ও কী করে? আমাদেরকে কোনো অধিকার দেয় না, আমাদেরকে কোনো অধিকার দেয় না। অধিকার শুরু হয় আমার আর্টিকেল 14 থেকে। দেখো আর্টিকেল 13 বলে হচ্ছে যে আইন, আইন তৈরি করার অধিকার কার আছে? আইন তৈরি করার অধিকার আছে কার? পার্লামেন্টের। এনি ল, যখন কোনো পার্লামেন্ট কোনো ল তৈরি করবে, পার্লামেন্ট যখন কোনো ল তৈরি করবে সেই লটা যদি আমাদের মৌলিক অধিকারগুলো যেগুলো আছে সেই অধিকারগুলোকে খণ্ডন করে, ভালো করে বুঝবে কিন্তু কি বললাম, আইন তৈরি করার অধিকার একমাত্র কার কাছে আছে? পার্লামেন্টের কাছে আছে। এনি ল মেড বাই পার্লামেন্ট, এনি ল মেড বাই পার্লামেন্ট। পার্লামেন্ট যখন কোনো আইন তৈরি করবে সেই আইনগুলো যদি আমাদেরকে কোনো ফান্ডামেন্টাল রাইটস, যত ফান্ডামেন্টাল রাইটস আছে সেই সব রাইটসগুলোকে যদি কখনো খণ্ডন করে বা এমন কোনো ব্যাপার হয় যে কোনো একটা ফান্ডামেন্টাল রাইটস সেই আইনের ফলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে কি করবে? আমাদের যে জুডিশিয়ারি আছে বা আমাদের যে কোর্ট আছে সেই আইনটাকে ইনভ্যালিড ঘোষণা করবে, ইনভ্যালিড ঘোষণা করবে, ইনভ্যালিড বাই জুডিশিয়ারি। আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থা কি করবে? এই লটাকে কি করবে? ইনভ্যালিড ঘোষণা করে দেবে। এই লটাকে তখন ভ্যালিড ঘোষণা করা হবে না। আবার দেখো, আবার বলছি আর্টিকেল 13 কি বলে? আর্টিকেল 13 বলে হচ্ছে যে ল তৈরি করার অধিকার পার্লামেন্টের কাছে আছে। পার্লামেন্ট যদি এমন কোনো ল বা আইন তৈরি করে যে আইনগুলো কি করে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে খণ্ডন করে, তাহলে আমাদের যে জুডিশিয়ারি আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থা বা জুডিশিয়ারি কি করতে পারে? সেই আইনটাকে ইনভ্যালিড ঘোষণা করে দিতে পারে, সেই আইনটাকে খণ্ডন করে দিতে পারে, সেই আইন আর চলবে না। বোঝা গেল? এই জন্য এই আর্টিকেলকে জুডিশিয়াল রিভিউ বলা হয়। কি বলা হয়? জুডিশিয়াল রিভিউ। আর্টিকেল 13কে কি বলা হয়? জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ কেন বলে? রিভিউ করা মানে কি? রিভিউ মানে কি? আবার নতুন করে দেখা, আবার নতুন করে দেখা। কি করে দেখলাম? প্রথমে পার্লামেন্ট ল তৈরি করলো, তারপর জুডিশিয়ারি সেটাকে বিচার বিবেচনা করবে যে এই লটা আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটসকে খণ্ডন করছে কিনা বা ক্ষতিগ্রস্ত করছে কিনা। যদি কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত করে তাহলে জুডিশিয়ারি কি করবে? এই আইনটাকে ইনভ্যালিড ঘোষণা করবে। এই আইনটাকে কি করবে? ইনভ্যালিড ঘোষণা করবে। কে? জুডিশিয়ারি। সেই জন্যই এই আর্টিকেল 13টিকে কী বলা হয়? জুডিশিয়াল রিভিউ। মোস্ট ইম্পর্ট্যান্ট। জুডিশিয়াল রিভিউ কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 13। আর্টিকেল 13। আর এই জুডিশিয়াল রিভিউ যে ব্যাপারটা,
কোথা থেকে নেওয়া হয়েছে, মানে কোন দেশ থেকে ধারণা, আইডিয়া। আমাদের কনস্টিটিউশনের সবগুলোই কি বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে পড়ে আইডিয়া নেওয়া হয়েছে। এই জুডিশিয়াল রিভিউর যে আইডিয়া, এই আইডিয়া নেওয়া হয়েছে ইউএসএ থেকে। কোথা থেকে? ইউএসএ থেকে। দেখো আর্টিকেল 13 আমরা কি পড়লাম? আর্টিকেল 13 আমরা দেখলাম যে পার্লামেন্ট যদি কোনো ল তৈরি করে তাহলে সেই লটাকে বিচার বিবেচনা করে কে দেখবে? জুডিশিয়ারি বা আইন ব্যবস্থা। আইন ব্যবস্থা যদি দেখে লটা আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটসকে খণ্ডন করছে, তাহলে সেই লটাকে কি করা হবে? ইনভ্যালিড ঘোষণা করা হবে। আর এই ব্যাপারটাকে বলা হয় কি? জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ। আর এই জুডিশিয়াল রিভিউর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমাদের আর্টিকেল 14। প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। আর্টিকেল 12, আর্টিকেল 13, আর্টিকেল 14। দেখো আর্টিকেল 14 মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল। আর্টিকেল 14 থেকে শুরু হয়ে যায় কি? আমাদের বিভিন্ন রাইটস। আর্টিকেল 14 কি বলে? আর্টিকেল আমাদের 14 থেকে 18 আমাদের কি দেয়? রাইট টু ইকুয়ালিটি, সাম্যতার অধিকার দেয়। দেখো আর্টিকেল 14 কি বলছে? আর্টিকেল 14 বলছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল মানে কি? মানে আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান। এটা কত নম্বর আর্টিকেল বলছে? আর্টিকেল 40। মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল। পরীক্ষায় কিন্তু বারবার আসে যে ইকুয়ালিটি বিফোর ল কত নম্বর আর্টিকেলে বর্ণিত আছে, যে আইনের চোখে বা আইন সবার জন্য সমান, এটা বর্ণিত আছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 14তে এটা বর্ণিত আছে। এই ইকুয়ালিটি বিফোর ল, দেখো এই ইকুয়ালিটি বিফোর ল, এই যে মানে আইনের চোখে সবাই যে সমান হবে, এর ধারণা কোথার থেকে নেওয়া হয়েছে? এই ইকুয়ালিটি বিফোর ল বা আইনের চোখে সবাই সমান, এই ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। কোথায় থেকে? ব্রিটেন থেকে। মোস্ট ইম্পর্ট্যান্ট। যে আর্টিকেল 14তে কি আছে? আর্টিকেল 14তে আছে ইকুয়ালিটি বিফোর ল, মানে কি? আইনের চোখে সবাই সমান। আর এই আইনের চোখে সবাই সমান হবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কোথার থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেনের কনস্টিটিউশন থেকে এই ব্যাপারটা বা এই আইডিয়াটা নেওয়া হয়েছে। আর্টিকেল আমরা কি পড়লাম? আর্টিকেল 14। আর্টিকেল 14 কি পড়লাম? ইকুয়ালিটি বিফোর ল। কিন্তু একটা জিনিস তোমরা ভেবে দেখো, আমরা পড়ছি আইনের চোখে সবাই সমান, কিন্তু তাই হয়? আইনের চোখে কি সবাই সমান হয়? কখন হয় না? কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের আমি। তোমরা এবার ভেবে দেখো যে তখন কি আইনের চোখে সবাই সমান হয়? ধরে নাও একটা প্রাপ্তবয়স্ক লোক বা একটা লোকের বয়স যাদের 21 পেরিয়ে গেছে বা 18 পেরিয়ে গেছে, তারা যখন কোনো অপরাধ করে, ধরো তারা একটা মার্ডার করলো বা খুন করলো, তখন তাদের কী হবে? ফাঁসি হবে বা যাবজ্জীবন কারাদণ্ড হবে, বা সেটা পরিস্থিতির উপর নির্ভর করে যে যাবজ্জীবন হবে না কত বছরের জেল হবে, সেটা নির্ভর করে। কিন্তু যখন একটা বাচ্চা যাদের বয়স 18 হয়নি, যারা অ্যাডাল্ট নয়, যারা প্রাপ্তবয়স্ক নয়, তারা যখন কোনো অপরাধ করে, তখন কি তাদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হয়? তাদের বা হোমে পাঠানো হয়। কেন? তাহলে কি করে ইকুয়ালিটি বিফোর ল হলো? কি করে ইকুয়ালিটি বিফোর ল হলো? একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে তোমরা একটু ভেবে দেখো, তা এই সব ক্ষেত্রে কি ইকুয়ালিটি বিফোর ল সবসময় মানা হয়? মানা হয় না। আরেকটা জিনিস কি, ধরো কেউ বিকৃত মস্তিষ্ক বা ধরো কেউ পাগল, একটা পাগল যখন কোনো অপরাধ করে তখন কি তার সাজা হয়? বা কেউ যখন অসুস্থ থাকে তখন কিন্তু তাকে কোনো সাজা দেওয়া হয় না, তাকে আগে সুস্থ করা হয়, তারপর তাকে সাজা দেওয়া হয়। তাহলে সে সুস্থ হোক অসুস্থ হোক, তাহলে সেও যখন অপরাধ করেছে, আমি সুস্থ, আমি কোনো অপরাধ করেছি, আমার যখন সাজা হচ্ছে, সে অসুস্থ, তার কোনো সাজা হচ্ছে না, তাহলে ইকুয়ালিটি বিফোর ল কী করে আসলো? আইনের চোখে সমান কি করে হলো সবাই? একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল। সেই জন্যেই এই ব্যাপারটা আমাদের ডিটেলসে পড়তে হবে। অনেক বইতেই আমি দেখেছি যে শুধুমাত্র এইটুকু দিয়েই কিন্তু আর্টিকেল 14 শেষ করে দেওয়া হয়, বা বলা হয় আইনের চোখে সবাই সমান বা ইকুয়ালিটি বিফোর ল কোথায় আছে? আর্টিকেল 14তে আছে। ব্যাস, কোথার থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, কোর্স কমপ্লিট। কিন্তু এখানেই শেষ নয়, আর্টিকেল 14 এখানেই শেষ নয়, আর্টিকেল 14 আরও আছে। কীরকম? দেখো প্রশ্নটা কিন্তু রয়ে গেল যে একটা বাচ্চা
বা যাদের অপ্রাপ্তবয়স্ক যারা বা একটা পাগল বা অসুস্থ বা বিকৃত মস্তিষ্ক মানুষরা যখন কোনো অপরাধ করে তাদের ক্ষেত্রে সাজা হয় না কেন বা কম হয় কেন? তাহলে আর কী করে ইকুয়ালিটি বিফোর ল হলো? ইকুয়ালিটি বিফোর ল কী জিনিস এবার বোঝো। দেখো আর্টিকেল 14 কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল মানে কি? আইনের চোখে সবাই সমান। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট, ইকুয়ালিটি বিফোর ল কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া আছে। কিন্তু আর্টিকেল 14 এখানেই শেষ নয়, কারণ ওই যে প্রশ্নগুলো আমি করলাম সেই প্রশ্নগুলোর উত্তর তো পেতে হবে। উত্তরটা এখানে, অ্যান্ড এর সঙ্গে যোগ আছে, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এখানে গিয়ে শেষ হলো আমার আর্টিকেল 14। বোঝা গেল? বোঝা যায়নি? বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। প্রথমে আমরা কি দেখলাম? ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। কিন্তু ব্যাপারটা কি কমপ্লিট হলো? আমাদের মনে অনেকগুলো প্রশ্ন চিহ্ন রয়ে গেল। সেই প্রশ্ন চিহ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে কি? এই ইকুয়াল প্রোটেকশন অফ ল কোথার থেকে নেওয়া হয়েছে? এই ইকুয়াল প্রোটেকশন অফ ল নেওয়া হয়েছে USA থেকে। তাহলে দেখো আর্টিকেল 14 শুধুমাত্র ব্রিটেন থেকে নেওয়া হয়নি, আর্টিকেল 14 দুটো দেশ থেকে নেওয়া হয়েছে। কীরকম? একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল সেটা কী জিনিস বুঝিয়ে দিচ্ছি। এটা নেওয়া হয়েছে USA থেকে। এই ব্যাপারটা কি? এটা তো বুঝলাম যে আইনের চোখে সবাই সমান। আর বুঝলাম তো না, আরও মনের মধ্যে হাজারো প্রশ্ন খাড়া করে দিয়ে গেল। সেই প্রশ্নগুলোর উত্তর দেবে কে? এই ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেটা নেওয়া আছে কোথা থেকে? USA থেকে। ব্যাপারটা কি? দেখো ওই যে বললাম, যারা বাচ্চা, যারা বিকৃত মস্তিষ্ক তাদের কি, বা পাগল তাদের কি শাস্তি হয়? বা তাদের কি সমান শাস্তি হয়? একটা বাচ্চার কি সমান শাস্তি হয়? হয় না। কেন হয় না? এটাই ডিফাইন করে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা ডিফাইন করে বা এটা বলে যে আইনের চোখে সমান মানে কি? ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা তো বুঝলাম আইনের চোখে সবাই সমান। ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে আগে সবাইকে, ব্যাপারটা ভালো করে বুঝবে, সবাইকে আইনের সামনে সমান জায়গায় আগে দাঁড় করাতে হবে। তারপরে কী হবে? ইকুয়াল প্রোটেকশন অফ বা ইকুয়ালিটি বিফোর ল। ব্যাপারটা ক্লিয়ার হলো না? আবার বলছি, আইনের সামনে যখন নেওয়া হবে কাউকে, ধরো দুজন ব্যক্তিকে আইনের সামনে দাঁড় করানো হলো, বোঝা গেল? দুজন ব্যক্তিকে আইনের সামনে দাঁড় করানো হলো, 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি। এ সুস্থ মস্তিষ্ক, সব কিছু ভালো তার, আর এ হলো বিকৃত মস্তিষ্ক। দুজনই একই অপরাধ করেছে, কিন্তু দুজনের শাস্তি একই রকম হবে না। এই দুজনকে আগে কি করা হবে? আইনের সামনে যখন নেওয়া হবে, দুজনকেই যদি একই শাস্তি দিতে হয়, তাহলে এই যে ব্যক্তিটা যে ব্যক্তিটা সুস্থ নয়, তাকে আগে কি করা হবে? প্রোটেকশন দেওয়া হবে। কিসের প্রোটেকশন দেওয়া হবে? যে আইনের সামনে প্রোটেকশন দেওয়া হবে। কিসের জন্য? তাকে আগে সুস্থ করে তোলা হবে, মানে এই ব্যক্তির সমান করে তোলা হবে। বোঝা গেল ব্যাপারটা? আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দিচ্ছি। এই আর্টিকেলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে কিন্তু। আর্টিকেল 14তে আমরা কি বলেছিলাম? যে ইকুয়ালিটি বিফোর ল মানে কি? আইনের চোখে সবাই সমান, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। মনে করো এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি। এই এ ব্যক্তিটা সুস্থ, একদম সুস্থ, এ একটা মার্ডার করেছে। কি করেছে? এ একটা মার্ডার করেছে। আর এই বি ব্যক্তি অসুস্থ, পাগল, এও একটা মার্ডার করেছে। তাহলে এর দেখা গেল যাবজ্জীবন কারাদণ্ড হলো বা 12 বছরের জেল হলো। এর কিন্তু একদিনের জন্য জেল হবে না, 0, একদিনের জন্য জেল হবে না। কিন্তু একে এমন নয় যে একে ছেড়ে দেওয়া হবে। ব্যাপারটা বোঝা গেল? এমন নয় যে তুমি বিকৃত মস্তিষ্ক বলে তোমাকে মুক্তি দেওয়া হবে, তা নয়। কিন্তু একে প্রোটেকশন দেওয়া হবে। কিসের জন্য? এই ব্যক্তিটার সমানে নিয়ে আসার জন্য। মানে কি? এর চিকিৎসা করানো হবে। চিকিৎসা করিয়ে এ যদি সুস্থ হয়ে আসে বা এ ব্যক্তির মতো হয়ে আসে, তাহলেই তাকে কি হবে? একেও তখন কি করা হবে? এই 12 বছর বা যে কোনো যে শাস্তি, এই এ ব্যক্তির যে শাস্তি হবে, বি ব্যক্তিকে তখনই সেই শাস্তি দেওয়া হবে যখন এই বি ব্যক্তিটা এ ব্যক্তির মতো হবে। দেখো আইনের উদ্দেশ্য কি? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি?
শাস্তি দেওয়ার উদ্দেশ্য কাউকে জেলে রাখা নয় বা কাউকে কষ্ট দেওয়া নয়। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যে অপরাধটা করেছো সেই অপরাধটার জন্য তুমি গিলটি ফিল করো, সেই অপরাধটা তুমি গিলটি ফিল করানোর জন্যই শাস্তিটা দেওয়া, যে ওই অপরাধটা তুমি আবার সেকেন্ডবারের জন্য যেন না করো, সেই জন্যই শাস্তি দেওয়া হয়। নাহলে কাউকে কষ্ট দেওয়া বা শাস্তি দেওয়া কিন্তু আইনের উদ্দেশ্য নয়। আইনের উদ্দেশ্য কাউকে মেরে ফেলা নয়, এই কাউকে মেরে ফেলা নয় আইনের হচ্ছে উদ্দেশ্য। সেই জন্যই এই ফাঁসির বিরুদ্ধে এত প্রোটেকশন হয় ফাঁসি যখন কাউকে দেওয়া হয়, কারণ কাউকে মেরে ফেলা কিন্তু আইনের উদ্দেশ্য নয়। তোমাকে যদি মেরেই ফেলা হয় তাহলে তোমাকে লাভটা কী হলো? তুমি যদি বুঝতেই না পারলে যে তুমি কোনো অপরাধ করে কী ভুল করেছো সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমাকে শাস্তি দিয়ে লাভটা কী? শাস্তি এই জন্যই দেওয়া হয় তুমি যে অপরাধটা করেছো সেই অপরাধটা থেকে তুমি বুঝতে পারো যে তুমি কতটা ভুল করেছো, নেক্সট টাইম যেন সেই ভুলটা তুমি না করো। সেই জন্য কী করা হয়, একটা পাগলকে শাস্তি দেওয়া হয় না। কারণ কি? পাগল তো বুঝবেই না যে কেন তাকে শাস্তি দেওয়া হলো, তাকে তাহলে শাস্তি দিয়ে লাভটা কী? শাস্তি তখনই তাকে দেওয়া হবে যখন তুমি বুঝবে যে আমি কেন শাস্তিটা পাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট, যে শাস্তি কখন দেওয়া হবে, যখন তুমি বুঝবে যে তুমি কেন শাস্তিটা পাচ্ছ, তখনই কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। না হলে কিন্তু কোনো শাস্তি দেওয়া হয় না। কি বললাম, যে এই যে দ্বিতীয় ব্যক্তিটা বি ব্যক্তিটা এ যখন অসুস্থ তখন তাকে কিন্তু শাস্তি দেওয়া হয় না, কিন্তু তাকে এই নয় যে তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে প্রোটেকশন দেওয়া হয়। আইনের সামনে কি দেওয়া হয়, প্রোটেকশন দেওয়া হয়। প্রোটেকশন দিয়ে তার চিকিৎসা করা হয়, তার চিকিৎসা করা হয়, চিকিৎসা করিয়ে নিয়ে তাকে সুস্থ করা হয়, তারপরে তাকে শাস্তি দেওয়া হয়। বোঝা গেল ব্যাপারটা? এটাই হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে কি অ্যাকচুয়াল ব্যাপারটা কি আসলো, যে সবাইকে আগে সমান করতে হবে, তারপরে ইকুয়ালিটি বিফোর ল। মানে আগে ইকুয়ালিটি বিফোর নয়, আগে হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে আইনের সামনে যখন দুজন ব্যক্তিকে নিয়ে গিয়ে খাড়া করা হবে, দুজনেই যেন সমান অবস্থাতেই থাকে, তাহলেই তাদের ক্ষেত্রে কি হবে, ইকুয়ালিটি বিফোর ল হবে। না হলে কিন্তু ইকুয়ালিটি বিফোর ল হবে না, তাহলে কি হবে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। এই আর্টিকেল 14 এখনও শেষ হয়নি, তো এর পরের ভিডিওতে আমরা কি করব, এই আর্টিকেল 14 আর যে বাকি জিনিসগুলো আছে, এর কিছু ফিচার্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে, আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটাতে যদি একবার না বুঝতে পারো, ভিডিওটা বারবার দেখো, তাহলেই আশা করছি তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তা সত্ত্বেও যদি তোমাদের কখনো কিছু বুঝতে অসুবিধা হয় বা মনে কোনো কোশ্চেন থাকে যে দাদা এইটা কী হবে, ওইটা কী হবে, এইটা কী করে হলো, এইটা কেন হলো না, তোমরা নির্দ্বিধায় কী করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো। তোমরা কখনো ভেবো না যে আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে আমি হয়তো কিছু মনে করব। বোঝা গেল? তো তোমরা কিন্তু সেটা কখনো ভাববে না। তোমাদের মনে যেরকমই প্রশ্ন আসুক না কেন, আমি চাই না একটা জিনিস পড়ানোর পর সেটা সম্বন্ধে কোনো রকম কোনো ডাউট তোমাদের মনের মধ্যে থেকে যাক। এটাই আমার কিন্তু সবসময় চেষ্টা থাকে। তোমরা ভিডিওগুলো দেখো, যদি কিছু বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাকে মেসেজ করে জানাতে পারো, তোমরা যা কিছু তাই করতে পারো, কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো আর এগুলো সব কিছু বোঝার চেষ্টা করো। শুধুমাত্র পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে নয়, নিজের জেনারেল নলেজের পয়েন্ট অফ ভিউতে এগুলো তোমাদের পড়া অবশ্যই দরকার। তোমরা তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলটাকে বেশি থেকে বেশি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ।